আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিন, বলছেন সাইফুল হক। মানুষের ওপর চাপ না বাড়িয়েও রাজস্ব বাড়ানো যেত, বলছেন গোলাম রহমান। জানাবো সংস্কার ও বিকল্প ভাবনা। এবং সর্বশেষ জানাবো পূর্বাচলে প্লট বরাদ্দ, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিন, বলছেন সাইফুল হক। সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক বলেছেন, সংস্কারের নামে ইচ্ছা করে আপনাদের মেয়াদ বাড়াবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিন। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। নিজেদের আসল কাজে প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে তাদের নানা দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ইতোমধ্যেই তারা খেই হারিয়ে ফেলেছেন এবং নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলেছেন। এমত অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে, এমনকি পথও হারাতে পারে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ এই নেতা বলেন, দেশ চালানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। আমলা নির্ভরশীল হয়ে দেশ পরিচালনা করছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সচিবালয়ে এখনও অস্থিরতা অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে পেশাদারিভাবে সক্রিয় করা যায়নি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্কুলের পাঠ্য বইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে, যার মাধ্যমে বৈষম্যের নতুন উদাহরণ সৃষ্টি হয়েছে। দেশের বাজার পরিস্থিতি এখনো বেসামাল উল্লেখ করে সাইফুল হক বলেন, সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপর শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। টিসিবি ট্রাক সেলে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব তৎপরতা বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এসব পদক্ষেপ কষ্টে থাকা মানুষের দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। অন্যদিকে শিল্পে সরবরাহ করা গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। সরকারের এসব পদক্ষেপ বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মানুষের ওপর চাপ না বাড়িয়েও রাজস্ব বাড়ানো যেত, বলছেন গোলাম রহমান। সম্প্রতি নতুন করে শতাধিক পণ্যে বেড়েছে শুল্ক কর, এতে চাপ বাড়বে দৈনন্দিন জীবনে খরচের। এই নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন সাবেক বাণিজ্য সচিব ও ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, জনগণের উপর ভ্যাটের চাপ না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বাড়ানো যেত। এতে সরকারের যেই বেশি রাজস্ব ভর্তুকির প্রয়োজন সেটা মেটানো যেত। এসব ভ্যাট বাড়ালে মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হবে। মানুষ যে পরিমাণ ভ্যাট সরকারকে দিচ্ছে সেটা সংগ্রহ করা ঠিকমতো হয় না, সেটাতে জোর দেওয়া উচিত ছিল। ধরুন, আমরা সবাই মিষ্টি কিনি, ভ্যাট দেয়, কিন্তু সব মিষ্টির দোকান থেকে সরকার সেই ভ্যাট ঠিকমতো পায় কিনা সেটি কেউ দেখে না। আমার ধারণা, দেশের এমন ছোট ছোট ভ্যাট আদায়যোগ্য অধিকাংশ ব্যবসায়ী ভ্যাট ফাঁকি দিচ্ছে। এখন নতুন দেশের নতুন সরকার এই বিষয়টি সমাধান করতে পারত। তাতে যেমন রাজস্ব ভর্তুকির সমস্যার সমাধান হতো, মানুষও স্বস্তি পেত। গোলাম রহমান বলেন, গত 1.5 দশক ধরে ভ্যাট মেশিন বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত মেশিন বসেনি। এনবিআর এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নেয়। সাবেক এই সচিব বলেন, তাহলে যেমন সংগ্রহ বাড়ত একদিকে, অন্যদিকে 9/6 বন্ধ হতো মন্দ প্রতিষ্ঠানের। সুষ্ঠু ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ত। সরকার কি পরিপ্রেক্ষিতে ভ্যাট বাড়ালো? সরকার চালাতে অর্থের দরকার, এটি ঠিক। এই জন্য দুটি উপায়, একটি মানুষের কাছে এভাবে শুল্ক কর নেওয়া, আরেকটি ঋণ নেওয়া। সেই ঋণ বাংলাদেশ ব্যাংক থেকে নিলে তারা টাকা ছাপিয়ে দেয়, তাতে আবার মুদ্রাস্ফীতি বেড়ে যায়, যেটা গত সরকারের আমলে হয়েছিল। এখন ট্যাক্স কিছুটা বাড়িয়ে টাকা ছাপিয়েও একটি সহনীয় পর্যায়ে রাখা যায়। এত ভ্যাট বাড়লে এই মূল্যস্ফীতির মধ্যে মানুষের কষ্ট অনেক বেশি হবে। আরেকদিকে এই সিদ্ধান্ত মন্দের ভালো, অর্থাৎ টাকা ছাপানো আর ভ্যাট বাড়ানো দুটিই মন্দ। তবে এরকম কিছু কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে যেটা খুব কষ্টকর, যেমন ওষুধ। এটি জীবন রক্ষাকারী পণ্য, এটা বিবেচনা করা দরকার। আবার অনেক নিত্যপণ্য রয়েছে। দেশে এত উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আবার ভ্যাট বাড়ানো কতটা যুক্তিযুক্ত সেটাও বারবার ভাবতে হবে, বলেন গোলাম রহমান।
সংস্কার ও বিকল্প ভাবনা। সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে ইংরেজি নতুন বছরের যাত্রা শুরু করেছে দেশ। সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিদায়ী বছরের শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক দামি নির্বাচনের মধ্যে দিয়ে, আর মানুষের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন বছর 2025। চলছে রাষ্ট্রের সব খাতে সংস্কারের কাজ। তাই নতুন বছরে জাতীয় ঐক্যের প্রত্যাশা সব মহলের। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দর কষাকষি করছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। গত 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে মূলধারার রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে রাষ্ট্র গঠনের সম্মুখভাগে চলে এসেছে তরুণরা, যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এর মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোরও দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় কিছু সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। অন্যদিকে কিছু রাজনৈতিক দল সহ ছাত্র নেতৃত্ব চাইছে আগে ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্র সংস্কার হবে, তারপরে জাতীয় নির্বাচন। ফলে জাতীয় ঐক্য নিয়ে অনৈক্য দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে, তাই অনেকটা সতর্ক হয়ে চলতে হবে সরকারের সংশ্লিষ্ট মহলকে। নতুন বছরে বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এলোমেলো হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প। অতীতের দুঃখ দুর্দশার স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে নিপীড়ন বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে এমন সব প্রত্যাশা করেছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 2025-এর মধ্যেই জুলাই গণহত্যার বিচারের তাগিদ তাদের। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময় দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলছেন এই যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সেই উত্তরণটা যেন আরো বেশি স্থিতিশীল হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দীর্ঘ সময় অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমাদের এই প্রজন্ম বড় হয়েছে। আমরা চাই 24 পরবর্তী সময়ে 25 সালে যখন আমরা পা রাখবো, তখন অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25 সালটা আমাদের শুরু হোক ঐক্যের মধ্যে দিয়ে, সংস্কারের মধ্যে দিয়ে, এবং ঐক্য সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে মাত্রা নির্বাচনের দিকে 25-এর মধ্যে দিয়ে আমরা সেখানে যেতে চাই। 2025 সাল তাদের প্রত্যাশা, সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষে মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সংস্কার, নির্বাচন ও ঐক্য। নতুন বছরের রাজনীতিতে মূলত এই 3 বিষয়ের প্রাধান্য থাকবে। আর ঐক্য ধরে রাখাটা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করেন। কারণ যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তাতে ফাটলের পেছনে অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সন্দেহ। এটি নতুন দল গঠনের সুযোগ করে দিতে সংস্কারের নামে সরকার নির্বাচন প্রলম্বিত করতে পারে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে চলছে এই নিয়ে আলোচনা। এই কারণে সন্দেহ ঘনীভূত হচ্ছে, অনৈক্যের সুর শোনা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে অবশ্য অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা বলা হচ্ছে। একজন উপদেষ্টা বলেছেন, সমস্যাগুলো সমাধানের বিষয় সরকারের বিবেচনায় রয়েছে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, সংবিধান, এই 6 ক্ষেত্রে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার জন্য জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। অন্য 5টি সংস্কার কমিশন পরে গঠিত হয়, তাদের প্রতিবেদন দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে। ফলে বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে আসছে সংস্কারের বিষয়। বিএনপি ও এর মিত্ররা নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলোই সংস্কার চায়, আর পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে বলছে তারা। জামায়াত ইসলামী আগে অবস্থান থেকে সরে এসে এখন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। তবে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল নির্বাচনের আগে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলে আসছে। সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের সবাই দ্রুত একটি রোডম্যাপ চাইছে। এদিকে কয়েক বছর ধরে দল দুটির সম্পর্কে টানাপোড়েনে চলছিল। বিএনপি যুগোৎপত্ত আন্দোলনে জামায়াত ছিল না, তবে আন্দোলনের শেষ পর্যায়ে দল দুটির সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমে আসে। দুই দলই আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর জামায়াত জুলাই অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে। সেটিও বিএনপির সঙ্গে সম্পর্কের প্রভাব ফেলছে। যুগোৎপত্ত আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ 12 দলীয় জোটের 2 জন নেতা বলেন, নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াত ইসলামীর ভেতরে সহযোগিতা করছে। তারা নির্বাচনী জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তা করছে।
মিত্রদের পাশাপাশি বিএনপিও এই ধরনের ধারণা করছে বলে ওই দুই নেতা জানান। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতারা বাকযুদ্ধে জড়িয়েছেন। 2 দিন আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামায়াত। পাল্টা বিবৃতি দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্যে দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হয়ে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।